সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, টেক্সভিড স্কুল থেকে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আপনারা যারা আইটিপি পরীক্ষা দিচ্ছেন, আইটিপির ভাইভা পরীক্ষা দিচ্ছেন, আসলে আপনারা সবাই খুব ব্যস্ত। আর আপনাদের এই ব্যস্ত সময়ে, আপনাদের পরীক্ষার সময়ে আমি দীর্ঘ যে ক্লাস করেছি, আপনারা যে শিট দিয়েছি, আপনারা হয়তো সেই বিষয়গুলো পড়ছেন এবং আশা রাখছি যে আসলে এই শিট বা আপনাদের যে পড়াশোনা, এই পড়াশোনা থেকে কি ভাইভাতে প্রশ্ন আসছে এবং আসবে, এবং আপনারাও ইনশাআল্লাহ উত্তর দিয়ে সঠিক উত্তর দিয়ে কি পাশ করবেন। শুধু আমরা গতকালকে প্রথম দিন যে ভাইভা হয়েছে, সে 13 তারিখের ভাইবার একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। আজকে 14 তারিখ ছিল। এই 14 তারিখে টোটাল কি ধরনের প্রশ্ন আসছে, আমি টোটালি আমাদের টেক্সভিড স্কুলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং আমি নিজেও গিয়েছি। মোটামুটি কি সবার সাথে আলোচনা করে যা জানতে পারলাম, মোটামুটি আজকের প্রশ্নের কিছু একটু একটু ভিন্নতা রয়েছে। গতকালকে থেকে আজকের প্যাটার্নটা একটু অন্য বিষয়ে, কিছু বিষয়ে একটু ব্যতিক্রম বিষয়ে প্রশ্ন আসছে। আসলে আমি ব্যতিক্রম বলবো না, আমি ক্লাসে আপনাদের অলরেডি বিষয়গুলো বলেছি, সেখান থেকে আসছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন ক্লাস করেছিলাম লাইভ ক্লাসে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যে যে প্রফেশনে রয়েছেন, বেসিক্যালি সেই প্রফেশন থেকে কি প্রশ্ন আসবে। প্রফেশন বলতে আমি এখানে বুঝাচ্ছি, ধরেন আপনার পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড, এখানে যারা আইটিপি পরীক্ষা দিয়েছেন, কেউ হয়তো অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছিলেন, কেউ অ্যাকাউন্টিংবিহীন পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য যেসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। আজকের বিষয়ে তা দেখলাম যে ওই জায়গাগুলো থেকে কি প্রশ্ন এসেছে। যেমন আজকে আমাদের টেক্সভিড স্কুলেরই একজন, আমি দীর্ঘ সময় তার সাথে তার বিষয়গুলো শুনলাম যে কি কি আসছে। সে নিজে পরীক্ষা দেওয়ার পরও কি আরও যারা পরীক্ষা দিয়েছে তার বিষয়গুলো সে দেখেছে। তো তার যে অবজারভেশন, এবং আমি তার সাথে কথা বলে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সাথেও কথা বলে আমি যা বুঝতে পারলাম, সেটার বিষয়গুলো এরকম। বেসিক্যালি যাদের নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে, যেমন যদি কেউ অ্যাকাউন্টিং হয়, প্রাথমিকভাবে কি তার নাম, ঠিকানা, তার এলাকা কেন্দ্রিক কিছু প্রশ্ন। তারপরে যেটা বিষয় হয় যে আপনি কোথায়, মানে কি নিয়ে পড়াশোনা করেছেন। যদি অ্যাকাউন্টিং হয় তাহলে অ্যাকাউন্টিং থেকে কিছু প্রশ্ন করছে। এবং সেটা মোটামুটি, কারণ যেহেতু আমাদের আইটিপি পরীক্ষার সাথে বা আইটিপির সাথে ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিংয়ের একটা সম্পর্ক রয়েছে, তো অ্যাকাউন্টিংয়ে যারা রয়েছেন তাদের জন্য এটা আমি বলবো সুবিধা। এবং অ্যাকাউন্টিংয়ে যারা রয়েছেন তাদের মধ্য থেকে বেশিরভাগ মানে বাদ পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই আইটিপি পরীক্ষায় অ্যাকাউন্টিং থেকে কি 100% অ্যাকাউন্টিং থেকেই নেওয়ার মূল টার্গেট। এরপরও অন্য সাবজেক্ট যারা রয়েছেন তারাও কি হতাশ হওয়ার কিছু নেই, অন্য সাবজেক্ট থেকেও নেবে। বিশেষ করে অনেকে রয়েছেন যারা, বিশেষ করে আমার যারা মহিলা রয়েছেন আমাদের, তাদের ক্ষেত্রে কি হয়, তাদেরকে আসলে বেশি প্রশ্ন করা হচ্ছে না, কারণ তারা হয়তো কি কোনো জবে নেই। অনেকেই রয়েছেন যে জব করছেন না, বাট অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছেন, তারা আইটিপি প্র্যাকটিস করতে চান, এই টাইপের কিছু, তাদের জন্য প্রশ্নের ধরনটা অনেকটা সহজ হয়। আবার কিছু রয়েছেন যে কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে পলিটিক্যাল বিষয়ে, যেমন এই বর্তমান সময়ে যে জুলাই গণ অভ্যর্থনা, এসব বিষয় থেকে প্রশ্ন করা হচ্ছে। তারপর প্রশ্ন করা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা, তার নাম কি, তারপর অর্থ উপদেষ্টার নাম কি, তারপর এনবিআর এর চেয়ারম্যানের নাম কি, এইসব বিষয়গুলো। কারণ আমি বারবার বলছি যে এইসব বিষয়গুলো কি আপনাদের জানা দরকার রয়েছে। তারপর আরেকজন বলল যে ওই যে আমরা আপনার কিছু বিষয় বলেছি যে ডিসিটি মানে কি, ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, একটা সার্কেলের প্রধান কে থাকে, একজন একটা সার্কেলের প্রধান ডিসিটি থাকে। এই যে এই বিষয়গুলা কি বেসিক্যালি যারা হয়তো কি কোনো জবে নাই, তারা তাদেরকে, যারা জবে আছেন, মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয় কি উৎসে কর কর্তনের বিষয়গুলো নিয়ে। আর যারা জবে নেই তাদেরকে সাবজেক্ট ওয়ারি প্রশ্ন করা হয়। তো আপনারা বেসিক্যালি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের বেসিকগুলা একটু পড়াশোনা করবেন।
আর হলো যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা আর্টস থেকে যারা পড়াশোনা করছেন, তারা বর্তমানে সমসাময়িক যে সিচুয়েশনগুলো রয়েছে, এই সমসাময়িক সিচুয়েশনগুলো নিয়ে কথা বলা হচ্ছে বা কথা বলছেন। এর মধ্যে বিশেষ করে জুলাইয়ের অভ্যুত্থানের বিষয়টা নিয়ে কথা বলছেন। তারপর ইয়েতে এনবিআরকে যে দুটা ভাগ করা হয়েছে, সেই দুটা ভাগ করা হয়েছে এটা জানেন কিনা, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো আপনারা এই সমসাময়িক বিষয়গুলোকে একটু গুরুত্ব দিবেন এবং এটা একটু পড়ে নেবেন, কারণ কালকে তৃতীয় দিন ভাইবার। আশা করছি আপনাদের প্রথম দিনে যে বিষয়গুলো আছে ওইসব বিষয়গুলো তো পড়বেনই। আজকে আমি দ্বিতীয় দিনে আপনাদেরকে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে যারা রয়েছেন বা হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন বা অনার্স মাস্টার্স করেছেন বা বিকম থেকে পড়াশোনা করেছেন, তাদেরকে হিসাব বিজ্ঞান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি তার কিছু নমুনা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। কিছু পরীক্ষা তো আসছে, যেমন একজনকে আমি যে আলোচনাগুলো করব বেসিক্যালি এই আলোচনাগুলো থেকে আসছে, আমি আলাদা করে বলছি না কি কি আসছে। তো সামগ্রিকভাবে যে আলোচনাগুলা হিসাব বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, সেই সব প্রশ্নগুলাই কি আমি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা অ্যাকাউন্টিং এর এই প্রশ্নগুলো আসলে উত্তর দিতে পারেন। যেমন আমাদের হিসাব বিজ্ঞানের প্রশ্ন থাকবে, হিসাব বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেটা এমন যে আধুনিক হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো। এটার উত্তর কি? আধুনিক হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝি যে দুতরফা দাখিলা পদ্ধতির যে হিসাব ব্যবস্থা, সেটা কি কি আধুনিক হিসাব বিজ্ঞান। আধুনিক হিসাব বিজ্ঞান বলতে আমরা কি দুতরফা দাখিলা পদ্ধতিকে বুঝি। এরকম উত্তরগুলোকে আপনি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দুতরফা দাখিলা পদ্ধতিটা কি? দুতরফা দাখিলা পদ্ধতি হলো সর্বজনীনভাবে স্বীকৃত একটি হিসাব ব্যবস্থা হলো কি দুতরফা দাখিলা ব্যবস্থা। তারপরে জিজ্ঞাসা করতে পারে যে আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে বা হিসাব বিজ্ঞানের জনককে। আমরা যেটা জানি আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি, যেটাকে যে দুতরফা দাখিলা পদ্ধতির কি উদ্ভাবক। এই যে বিষয়টা থাকবে। তারপর হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি? লেনদেনের দ্বৈত সত্তার উপর ভিত্তি করে আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ একটি গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যার নাম হলো কি হিসাব সমীকরণ। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে হিসাব সমীকরণটি কি, মানে এটার সূত্রটা কি? অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইকুয়াল টু কি ওনার্স ইকুইটি, আমরা এটা বলবো। তারপর হিসাব বিজ্ঞানের গোল্ডেন রুল কি বা গোল্ডেন রুল কয়টি? আমরা বলবো যে গোল্ডেন রুল 3টি। প্রাপককে ডেবিট করা, দাতাকে ক্রেডিট করা, তারপরে যা আসে তা ডেবিট, যা যায় তা কি ক্রেডিট, সমস্ত খরচ এবং ক্ষতি হলো কি ডেবিট, আর সমস্ত আয় এবং লাভ হলো কি ক্রেডিট। এই যে 3টি পদ্ধতি, এটি হলো কি হিসাব বিজ্ঞানের গোল্ডেন রুল। এটা কমনলি জিজ্ঞাসা করা হয়, আপনারা এটা একটু ভালো করে বুঝে নেবেন। কমনলি এটা না, বেশি আমি এখন যে জিনিসগুলো আলোচনা করছি হিসাব বিজ্ঞান যাদের সাবজেক্ট থাকে তাদেরকে এইখান থেকে যে কোনো একটি প্রশ্ন কি তাদের করা হয়েছে আর কি। তারপর হিসাব বিজ্ঞানের এটাকে আমরা অনেক সময় হিসাব বিজ্ঞানের গোল্ডেন রুল বলি, আবার এটাকে আবার অন্যভাবে জিজ্ঞাসা করা হয়েছে অনেককে যে হিসাব বিজ্ঞানের সুবর্ণ নিয়ম কি। কাউকে জিজ্ঞাসা করছে গোল্ডেন রুল কি, আর অনেক কাউকে জিজ্ঞাসা করা হয়েছে সুবর্ণ নিয়ম কি বা কয়টি। সেই উত্তর একই, যে সুবর্ণ নিয়ম 3টি, যেগুলো আমরা বললাম গোল্ডেন রুলের যে কয়টা বললাম সে কয়টা। তারপরে হলো যে গ্যাপ এর পূর্ণ রূপ কি? গ্যাপ এর পূর্ণ রূপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হলো গ্যাপ। এটা জিজ্ঞাসা করতে পারে গ্যাপ এর পূর্ণ রূপ কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এটাও এসেছে, অনেককে এটা জিজ্ঞাসা করতে দেখা গেছে। তারপরে এর বাংলা হলো কি সর্বজনীন স্বীকৃত হিসাব বিজ্ঞান হিসাব নীতিমালা, সর্বজন স্বীকৃত হিসাব নীতিমালা, এটা হলো কি গ্যাপ। এটা আপনারা পড়ে রাখবেন। তারপরে কাউকে জিজ্ঞাসা করা হয়েছে লেনদেন বলতে কি বুঝো। আমরা বুঝি কি হিসাব বিজ্ঞানের বিষয়বস্তু হলো কি লেনদেন। তারপর লেনদেন কত প্রকার? আপনারা বলবেন যে লেনদেন 4 প্রকার। লেনদেনগুলো এই 4 প্রকার কি কি? প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন, এটা কি বহি লেনদেন, আন্তঃলেনদেন। 2 নম্বরে অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেন, যেমন কি কি নগদ লেনদেন, বাকি লেনদেন, অনগদ লেনদেন। তারপরে বস্তুর দৃশ্যতা অদৃশ্যতার ভিত্তিতে লেনদেন, সেগুলো কি কি দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন। তারপরে উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন, সেটা কি কি কারবারি লেনদেন, অকারবারি লেনদেন, ব্যক্তিগত লেনদেন। এখান থেকে মানে আমি তো একসাথে বললাম কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে প্রশ্ন করা হয়েছে যে লেনদেন কাকে বলে। কাউকে জিজ্ঞাসা করা হয়েছে লেনদেন কত প্রকার দেখি, তারপরে কাউকে জিজ্ঞাসা করা হয়েছে আবার আরেকটি প্রশ্ন এরকম যে অনগদ লেনদেন বলতে কি বুঝো।
অনগদ লেনদেন আসলে বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়েছে, বেসিক্যালি বেসটা একই রকম। অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন করা হলে এই ধাপের প্রশ্নগুলো করা হচ্ছে। অনগদ লেনদেন বলতে কি বুঝো? তারপরে কি বুঝি আমরা, এটার উত্তর কি দিব? যখন কোনো লেনদেনের মূল্য মিটাইয়া দেওয়ার প্রশ্ন থাকে না, তাহাকে তখন কি অনগদ লেনদেন বলা হয়। তারপরে অনেক আরো আরো প্রশ্ন করেছে চালান কি? আমরা কি বলবো? মাল ক্রয় ও বিক্রয় একটি প্রামাণ্য দলিল হলো কি চালান। তারপরে কাউকে জিজ্ঞাসা করেছে ভাউচার কি? বিক্রয়, ক্রয়, খরচ ও আয় নগদান হইতে লিপিবদ্ধ করার জন্য ব্যবহৃত স্বাক্ষরিত প্রমাণপত্রকে কি বলা হয়? ভাউচার বলা হয়। ভাউচার কয় প্রকার? ভাউচার দুই প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। তারপরে ডেবিট নোট কি? ক্রেডিট নোট কি? তারপরে আবার হিসাব কাকে বলে? ব্যবসা কোনো প্রতিষ্ঠানের আয়, ব্যয়, সম্পত্তি ও দায় সংক্রান্ত সমজাতীয় লেনদেনগুলিকে কোনো নির্দিষ্ট সময়ের শেষে হিসাবশাস্ত্রের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজাইয়া লিখলে যে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণ প্রস্তুত হয় উহাকে কি বলা হয়? হিসাব বলা হয়। তারপরে আবার কাউকে জিজ্ঞাসা করেছে হিসাব কয় প্রকার? হিসাবের শ্রেণীবিভাগ যেমন সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, আয় ব্যয়বাচক হিসাব। হিসাব চার প্রকার। তারপরে এরপরে আবার কাউকে জাবেদা জিজ্ঞাসা করা হয়েছে, জাবেদা কাকে বলে? জাবেদা কাকে বলতে বোঝাচ্ছে, জাবেদা হলো কি হিসাব নিকাশ কার্যক্রমের প্রথম ধাপ হলো কি জাবেদা বা জাবেদাকরণ। হিসাব রক্ষণের ক্ষেত্রে জাবেদাই মূল ভিত্তি। লেনদেন সমূহ সংগঠিত হইবার পর উহার ক্রম অনুসারে ও তারিখ অনুসারে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করিয়া ব্যাখ্যা সহ যেই বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। এটা তো আমি মানে একটা স্পেসিফিক সংজ্ঞা বললাম। আপনারা জাবেদা জিজ্ঞাসা করলে কি উত্তর দিতে পারেন সংক্ষেপে? হিসাব নিকাশ কার্যক্রমের প্রথম ধাপ হলো কি জাবেদা। জাবেদাতে লেনদেনগুলা কি ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে লেখার নামে কি জাবেদা। এভাবে আপনারা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বেশি বড় করে বলতে গেলে আপনারা এটাকে এলোমেলো হয়ে যাবে। বিশেষ করে এই প্রশ্নগুলো করা হয়েছে। তারপরে আমাদের জাবেদা কি, তারপরের প্রশ্ন যেমন হতে পারে, আমাদের পরের প্রশ্ন কি হতে পারে, যেমন নগদান বই কি? নগদান কি? আমরা যে কি বলতে পারি, যে বইয়ের সর্বপ্রকার নগদ লেনদেন আদান প্রদান ও প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত লেনদেন সহ তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সময় লেখা হয় তাকে কি বলা হয়? নগদান বই বলা হয়। তারপরে খতিয়ান কি? জাবেদার পরে নগদান বই, খতিয়ান, এগুলো কমন বিষয়। এই বিষয়গুলো কি ঘুরে গাড়ে একজন মানে কাউকে এটা জিজ্ঞাসা করা হয়েছে, একসাথে কিন্তু সবগুলা বিষয় কাউকে জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু এই মূল জিনিসগুলা কি জিজ্ঞাসা করা হয়েছে। আমি যেটা সবার সাথে কথা বলে কেউ বললো, যেমন কাউকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে গোল্ডেন রুল কি, এটা তারে জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে আবার কেউ বললো জাবেদা কি, তাকে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা খতিয়ান বলতে কি বুঝবো? ইংরেজি লেজার অর্থ কোনো কিছু রাখিবার তাক। তাহলে আমরা লেজার বলতে কি বোঝাই? সেলফে যেমন বিভিন্ন প্রকার জিনিসপত্র সাজিয়ে রাখা হয়, খতিয়ানে তেমন ভাবে কারবারের প্রতিটি সব আলাদাভাবে রাখা হয়। তাই অনেক সময় মনে করেন যে ইংরেজি লেজার শব্দটির উত্তর থেকে কি লেজার আসছে আর কি। তাহলে মূল খতিয়ান কি, মানে জাবেদা হওয়ার পর যে বিষয়গুলো, জাবেদা সংগঠিত হওয়ার পর জানালাল তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহিত, কিন্তু জাবেদা হইতে লেনদেন সময় পূর্ণ ফলাফল নির্ণয় করা এতে কি সম্ভব হয় না। এই জন্য পূর্ণ ফলাফলগুলোকে নির্ণয় করার জন্য খতিয়ান করা হয়। তাহলে মূল কথা কি, যেমন লেজারে তাকে যেভাবে সাজিয়ে রাখা হয়, খতিয়ানটা কি একটা সাজানো জিনিস। খতিয়ান থেকে কি আলাদা করে বিষয়বস্তু বোঝা যায়। তো আপনি সেটা কি সংক্ষিপ্ত আকারে ওভাবে লিখবেন। তারপর আপনাকে প্রশ্ন করা হতে পারে কি রেওয়া মিল কাকে বলে? রেওয়া মিল কাকে বলে এটাও প্রশ্ন এসেছে। আমরা কি বলবো? কোনো নির্দিষ্ট দিনে খতিয়ানের গাণিতিক নির্ভুলতা নিরূপণের উদ্দেশ্যে খতিয়ানস্থ হিসাব খাতসমূহ ডেবিট ও ক্রেডিট পাশের সমষ্টিসমূহ অথবা ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স সমূহের সমন্বয়ে একটি পৃথক খাতা বা কাগজে যেই বিবরণী প্রস্তুত করা হয় সেটা কি রেওয়া মিল। আবার অনেক সময় কাউকে জিজ্ঞাসা করতে পারে ট্রায়াল ব্যালেন্স কি, এটার বাংলায় হলো কি রেওয়া মিল। আপনাকে বুঝতে হবে যে ট্রায়াল ব্যালেন্স, রেওয়া মিল একই জিনিস, লেজার, খতিয়ান একই জিনিস, জার্নাল, জাবেদা একই জিনিস। এটাকে একটু ক্লিয়ার করতে হবে। তারপরে ফাইনালি যেটা জিজ্ঞাসা করা হয়েছে যে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট কি? হিসাবকালের শেষ তারিখে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট বলা হয়। সম্মানিত সুধী, আমি মোটামুটি কি এইসব বিষয়গুলো হিসাব বিজ্ঞান থেকে আজকে যেটা দেখলাম, যে হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন করা হলে এই টাইপের প্রশ্নগুলো সাধারণত করা হয়। আপনারা যারা কালকে পরীক্ষা দিবেন, আমার মনে হয় এইসব বিষয়গুলো পড়লে অললিস্ট আপনি অলরেডি এই জিনিসগুলো পাবেন। আর এছাড়াও কাউকে আবার কয়েকটা বিষয় জাবেদা জিজ্ঞাসা করা হয়েছে যে এই জাবেদাটা পারেন কিনা, যে মাল ক্রয় করা হলো, মাল ক্রয় করা জাবেদা কি? মাল ক্রয় করা জাবেদা, মাল ক্রয় করা হলো, সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হচ্ছে যে মাল কি নগদে ক্রয় করা হচ্ছে নাকি বাকিতে। যদি আমাদের নগদে বাকিতে কেনা হয় তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট। যদি নগদে ক্রয় করা হয় কি
নগদান হিসাব ক্রেডিট। আর যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর হলো কি পাওনাদার হিসাব ক্রেডিট। যদি নগদ এবং বাকিতে করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, পাওনাদার হিসাব কি ক্রেডিট। সম্মানিত সুধী, এরকম জাবেদা তারপরে বিক্রয় করা হলো, নগদে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় কি, বিক্রয় করলে কি নগদ টাকা বাড়ে, তাহলে আমরা লিখবো কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় কি নগদে হতে পারে বা ক্রেডিট হতে পারে। যদি বাকিতে বিক্রয় হয় তাহলে আমরা কি লিখবো দেনাদার হিসাব ডেবিট, নগদান আর হলো বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি বাকি এবং নগদে মিলিয়ে বিক্রয় হয় তাহলে আমরা লিখবো কি দেনাদার হিসাব ডেবিট, তারপরে কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, যেমন মিস্টার রহিম থেকে মাল বাকিতে ক্রয় করা হলো, তখন দেনাদার না লিখে আমরা কি লিখবো রহিম হিসাব ডেবিট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এটা খেয়াল করবেন। হয়তো জিজ্ঞাসা করা হলো যে কোনো সময় জিজ্ঞাসা করা হলো বাকিতে বিক্রয়, বাকিতে বললে ডিরেক্টলি কি বলবেন দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি কারো নাম উল্লেখ থাকে তাহলে কি তার নামকে ডেবিট করবেন। তারপরে যে বেতন দেওয়া হলো, সিম্পলি জাবেদা, কোনো কঠিন বিষয় না, এগুলো আপনারা যারা অ্যাকাউন্টিং পড়েছেন অবশ্যই জানেন। সেটা এইভাবে বলবেন যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ বেতন খরচ, খরচ বাড়লে আমরা জানি কি ডেবিট হয়, আর নগদ টাকা চলে গেছে কমে গেছে নগদান হিসাব ক্রেডিট। ভাড়া দেওয়া হলো, ভাড়া হিসাব ডেবিট, তারপরে কি নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ টাকা চলে গেছে। তারপরে মনে করেন যে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, যদি নগদে ক্রয় করা হয় নগদান হিসাব ক্রেডিট। আর যদি চেকের মাধ্যমে ক্রয় করা হয় তাহলে কি চেক হিসাব, চেক না তো চেক দিলে কি ব্যাংক থেকে কমে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। শুধু এরকম জাবেদা, জাবেদা থেকেও কি প্রশ্ন এসেছে। আর ওভারঅল রেওয়া মিল, যে আসবাবপত্র কোন দিকে বসবে রেওয়া মিলে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে, আপনি কি জানেন? তাহলে আপনি সাধারণত বলবেন যে ডেবিট দিকে বসে, যেহেতু সম্পদ। তারপরে মূলধন, এটা কি, এটা কোন দিকে বসে রেওয়া মিলের, ক্রেডিট দিকে বসে। তারপরে হলো যে উত্তোলন, এটা কোন দিকে বসে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে, রেওয়া মিলের বসে। আপনাকে বলতে হবে উত্তোলন রেওয়া মিলের ডেবিট দিকে বসে। তারপরে যেমন বলতে পারে যে ক্রয়, এটা কি রেওয়া মিলের কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে না ক্রেডিট দিকে বসবে। ক্রয়টা কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। তারপর বিক্রয়টা রেওয়া মিলের কোন দিকে বসবে, ডেবিট দিকে বসে না ক্রেডিট দিকে বসে। আপনাকে বলতে হবে এটা ক্রেডিট দিকে বসে। যদি বলা হয় কেন, তাহলে আপনার সেই ব্যাখ্যাটা দিবেন যে বিক্রয় করলে কি হচ্ছে, বিক্রয়ের আমরা কি দায় বাড়ে কমে, এইসব বিষয় যেই ব্যাখ্যাগুলো আছে সেভাবে দিবেন। ততটা গভীরে যাবেন, আপনি সহজ কথায় উত্তর দিবেন। যেমন বেতন কি ডেবিট দিকে বসে না ক্রেডিট দিকে বসে, আপনি বলবেন যে ডেবিট দিকে বসে। কারণ কি, যদি স্পেসিফিক জিজ্ঞাসা করে যে খরচ বৃদ্ধি পেয়েছে তাই বেতন ডেবিট দিকে বসতেছে, এই টাইপের। নগদান হিসাব কোন দিকে বসে, ডেবিট দিকে বসে। ব্যাংক হিসাব কোন দিকে বসে, ডেবিট দিকে বসে। তারপরে ব্যাংক ঋণ কোন দিকে বসে, এটা ক্রেডিট দিকে বসে, কারণ যেহেতু এটা দায় এই জন্য এটা ক্রেডিট দিকে বসবে। সম্মানিত শুধু এই রকম প্রশ্নগুলো আসে। আমি মোটামুটি হিসাব বিজ্ঞান থেকে যেসব প্রশ্নগুলো এসেছে এই বিষয়গুলা। আর হলো যে জেনারেল, যদি কেউ হিসাব বিজ্ঞান ছাড়া অন্য সাবজেক্ট থাকে তাকে এদেশের মানে দেশীয় বিভিন্ন পরিস্থিতি থেকে, আমি তো বললাম আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন যে এনবিআর এর চেয়ারম্যানকে, তারপরে তারপরে আরো সিনিয়র যে নামগুলো রয়েছে আপনারা ইয়েতে ঢুকে এনবিআর এ ঢুকে ওইসব নামগুলো একটু দেখে নেবেন যে কারা কারা রয়েছেন, এইসব বিষয়গুলো। তারপরে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংকের এখন বর্তমানে গভর্নরের নাম কি, এই রিলেটেড কিছু প্রশ্ন জেনারেল যেগুলা, এই জেনারেল বিষয়গুলো পড়ে নেবেন। তারপরে বৈষম্য বিরোধীর এসব থেকে কিছু প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করে, এইটা একটু দেখে নেবেন। আর স্পেসিফিক কারো সাবজেক্ট যে রিলেটেড হয় সেই রিলেটেডের কিছু বিষয় বেসিক জিনিসগুলো পড়ে নেবেন। এই ছাড়া বেসিক জিনিসগুলো জিজ্ঞাসা করা হয় না। আর আরো কিছু বিষয় জিজ্ঞাসা করা হয়, যার কোনো বিষয় যারা কোনো হয়তো প্র্যাকটিস করতেছে এরকম বলে তাদেরকে হয়তো জিজ্ঞাসা করে আয়করের মোট ধারা কয়টি, তারপরে তফসিল কয়টি, তারপরে অংশ কয়টি, আয়কর সংক্রান্ত ওইসব বিষয়গুলো তাদেরকে, যেগুলো কমন, এগুলো আমি অলরেডি কয়েকবার আপনাদেরকে বলেছি, এই বিষয়গুলো কি জিজ্ঞাসা করা হয়। তো শুধু আজকের যে বিষয়গুলো বোঝা গেল, এই বিষয়গুলোই কি আজকের পরীক্ষায় এই বিষয়গুলো থেকে বেশিরভাগ এসেছে। ইনশাল্লাহ আপনারা, কালকে আমি আপনাদেরকে আরেকটি আপডেট ভিডিও দিব যে কালকের কি অবস্থা হয়েছে। আমার যে যারা স্টুডেন্টরা রয়েছেন ট্যাক্সভিডি স্কুলে তাদের সাথে আমার
আলোচনা হচ্ছে এবং তারা অলরেডি তাদের সাথে আমি কথোপকথন করছি, কারণ আমাদেরই টেক্সটবিডির স্কুলেরই স্টুডেন্টরা বিভিন্ন ডেটে রয়েছেন। আমি সবার জন্যই সামগ্রিকভাবে বিষয়টা বলতেছি, আপনারা ওইসব বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন এবং কি নার্ভাস না হয়ে সঠিকভাবে উত্তর দিবেন। কোনো রকম নার্ভাস হবে না, প্রশ্ন অনেক সহজ হচ্ছে। বেসিক্যালি যেই লাইনের থাকেন তাকে সেই লাইনেরই কি প্রশ্ন করা হচ্ছে। আপনারা খুব সুন্দরভাবে, যেহেতু আবহাওয়া একটু খারাপ, আপনারা যথাসময়ে কি নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার কেন্দ্রে চলে আসার চেষ্টা করবেন এবং পরীক্ষা দিয়ে যাতে দ্রুত দিয়ে চলে যেতে পারেন সেইভাবে ব্যবস্থা করবেন। অবশ্যই যথাসময়ে আসবেন। ঢাকা শহরের, আবারও বলছি, সবকিছু বিবেচনা করে যথাসময়ে আসার কি চেষ্টা করবেন। সম্মানিত সুধী, আজকে এই পর্যন্তই। আপনারা এই ভিডিওটি দেখেন এবং প্রথম দিনের ভিডিওটিও নজরে রাখবেন, কারণ সবগুলা মিলিয়ে কি প্রশ্নগুলো আসতেছে। যারা আস্তে আস্তে দিচ্ছেন তারা মোটামুটি কি সামগ্রিক একটা ধারণা পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা দিয়ে ফেলছেন তারা তো মোটামুটি আপনাদের কাজ সেরে ফেলছেন, আর যাদের রয়ে গেছে তারা এইসব আপডেটগুলো নিয়ে কি আরও নিজেরা কি নিজেদের মনোবল আরও শক্ত করবেন, কোনো রকম কি নার্ভাসনেস যাতে কাজ না করে। শুধু আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম।